আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন তৃণমূলের ভাঙন। আমি বলবো তৃণমূলের সর্বময় কর্ত্রী বা নেত্রী মমতা ব্যানার্জির পতন। সেই সঙ্গে শেষ বেলায় একটু সুরেন্দ্রনাথ কলেজ যে ঘটনা ঘটেছে গতকাল কলেজে, তা নিয়ে কিছু আলোচনা করব। প্রথমেই বলি যে আপনারা সবাই জেনে গেছেন যে এই মুহূর্তে তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী এবং বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার পদ পেয়েছেন এবং তার দল নতুন তৃণমূল দল হিসেবে বিধানসভায় স্বীকৃতি লাভ করেছে স্পিকারের মাধ্যমে। এই বিক্ষুব্ধ দল স্পিকারকে চিঠি দিয়েছিল যে তাদের সঙ্গে 58 জনের বিধায়ক রয়েছে এবং তারা স্পিকারের ঘরে গিয়ে একেবারে সশরীরে গিয়ে হাজিরা দিয়ে স্পিকারের সামনে সই করে তারা নতুন দল বিধানসভায় আত্মপ্রকাশ করতে চলেছে বা তাদের সেই দাবি স্পিকার মেনে নিয়েছে এবং প্রিন্সিপাল সেক্রেটারি তাদের বিরোধী দলের জন্য যে বরাদ্দ ঘর সেটাও তারা খুলে দিয়েছেন। সেখানে বসেই আজকে এই তৃণমূলের নতুন দল সাংবাদিক সম্মেলন করেছে। এই নতুন তৃণমূল দলের নেতা নির্বাচন হয়েছেন বা বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচেতক হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের দীর্ঘদিনের বিধায়ক আখরুজ্জামান এবং উপনেতা হয়েছেন সন্দীপন সাহা, জাভেদ খান, শিউলি সাহা প্রমুখ নেতৃবৃন্দ। মনে পড়ে যাচ্ছে 1998 সালের কথা, যখন তৃণমূল দল গঠন হয়েছিল। কংগ্রেসের গর্ভ থেকে নতুন দল জন্ম নিয়েছিল তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি দল ছেড়ে বেরিয়ে এসেছিলেন। এই মমতা ব্যানার্জিকেই রাজীব গান্ধী তাকে যুবনেত্রী করেছিলেন সেই সময়। সোমেন মিত্র সেই সময় প্রদেশ কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিল। মমতা ব্যানার্জি তা মেনে নিতে পারেননি প্রদেশ কংগ্রেসের সভাপতি। তাছাড়াও তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে একটি নতুন দল গঠন করতে চাইলেন, যার নাম দিলেন তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট ছিলেন সেই সময় সীতারাম কেশরী। কংগ্রেস তাকে অনেক গুরুত্ব দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি বেরিয়ে এসেছিলেন কংগ্রেস থেকে। বেরিয়ে এসে নতুন দল নির্বাচন করেছিলেন। 2011 সালে যখন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যৌথ একটি সরকার তৈরি হলো, মমতা ব্যানার্জি কংগ্রেসকে আবার দূরে সরিয়ে একক সংখ্যাগরিষ্ঠ সরকার তৈরি করতে চাইলেন এবং দিনে দিনে কংগ্রেসকে ভাঙন ধরিয়ে সেই কংগ্রেসকে গ্রাস করতে লাগলেন। যদিও তিনি বুদ্ধিমত্তার সঙ্গে কংগ্রেসের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ রেখে চললেন, সোনিয়া গান্ধীর সঙ্গে, রাহুল গান্ধীর সঙ্গে, মনমোহন সিংয়ের সঙ্গে। দিল্লির কংগ্রেসের একটা বিশেষ বৈশিষ্ট্য, এই প্রদেশ কংগ্রেসকে তারা তেমন খুব একটা গুরুত্ব দিতেন না। তাদের লক্ষ্য সারা জীবনই কেন্দ্রের সরকার গড়ার দিকে তাদের লক্ষ্য। কেন্দ্রের সরকারের জন্য তাদের সংখ্যা প্রয়োজন, তাই তারা মমতা ব্যানার্জিকে চিরদিনই গুরুত্ব দিয়ে এসছেন এবং এই প্রদেশ কংগ্রেসের যে নেতৃত্ব তাদেরকে সেভাবে গুরুত্ব দেননি। কিন্তু আজকে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, ঘরে বসে দেখলেন তার দল ভেঙে গেল। তাসের ঘরের মতন তার
তৈরি সাম্রাজ্য ভেঙে গেল। তার বড় আশা ছিল যে তিনি অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করবেন, মুখ্যমন্ত্রী পদে বসাবেন এবং তিনিই হবেন তার দলের সর্বে সর্বা। কিন্তু তার হলো না। প্রথম কথা, এই বিধানসভা ভোটে বাঙালি নির্বাচকরা বা ভোটাররা তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। তারপরে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে যথারীতি জাল সই কাণ্ডে তৃণমূল নিজেই জটিলতার মধ্যে পড়েছে। এরপর একটা নতুন করে ভাঙন ধরল তৃণমূলে, যা মমতা ব্যানার্জি দেখলেন। তার কাছে আজ আর তেমন করে কেউ নেই। ফিরহাদ হাকিমও পদত্যাগ করেছেন। অন্যান্য নেতৃবৃন্দ তারাও খুব একটা তার ধারে কাছে ঘেঁষছেন না। বিভিন্ন সাংসদেরা বিবৃতি দিচ্ছেন, তৃণমূল বিরোধী বিবৃতি দিচ্ছেন। এভাবে একে একে তৃণমূলের নেতারা যেমন গ্রেপ্তার হচ্ছেন এবং একাধিক নেতাও তৃণমূলের সুপ্রিমো এবং সর্বময় কর্ত্রী তার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন এবং তার কাছ থেকে সরে যাচ্ছেন। সেটাই স্বাভাবিক, তার কারণ তিনি কাউকে কোনোদিন মর্যাদা দেননি। তৃণমূলের একটা দলের মধ্যে একটা ধারণা ছিল যে একটাই মাত্র নেতা, একটাই মাত্র নেত্রী, বাকি সব ভৃত্য, বাকি সব এলেবেলে। আজকে তিনি বুঝতে পারছেন সেই এলেবেলে, সেই তাদেরকে যাদেরকে তিনি তাদের অঙ্গুলি হেলনে সব কিছু করতে চাইতেন, তারাই আজ তাকে, যদিও তাকে নেত্রী বলে মেনেছেন, কিন্তু তার দলটাকে ভেঙে দিয়ে অভিষেক ব্যানার্জির কর্তৃত্ব এবং নেতৃত্বকে একেবারে নস্যাৎ করে দিয়ে একটা নতুন দল বিধানসভায় গড়ে উঠল, যেখানে মমতা ব্যানার্জিকে নেত্রী বলে মানা হয়েছে, কিন্তু সেই নেত্রী তাদের কাছে কতখানি গ্রহণযোগ্য, কতখানি গুরুত্ব পাবে তা নিয়ে যথেষ্ট সংশয় আছে এবং প্রশ্ন আছে। যাই হোক, আগামী দিনে বোঝা যাবে যে এই নতুন দল মমতা ব্যানার্জিকে নেত্রী হিসেবে স্বীকার করলেও তাকে তারা কতটা গুরুত্ব দেন। বলেছেন যে তিনি তাদের পরামর্শদাতা হবেন, তার পরামর্শ নিয়ে নতুন দল চলবে, বিরোধী দল চলবে এবং তারা প্রকৃত বিরোধী দলের গঠনমূলক কাজ এবং সদর্থক ভূমিকা নিয়ে সরকারের সঙ্গে কাজ করে যাবে। শুধু বিরোধিতা করবে বলেই তারা বিরোধিতা করবে না। যেখানে সদর্থক ভূমিকা হবে সেখানে সরকারকে তারা দরাজ সার্টিফিকেট না দিলেও সমর্থন করবে। আবার যেখানে বিরোধিতা করবার সেখানে তারা চোখে চোখ রেখে সরকারের সঙ্গে লড়াই করবে বা সরকারের সিদ্ধান্তকে তারা চ্যালেঞ্জ করবে এবং জনমানসে বা জনতার কাছে এনে তারা আন্দোলন করবে। দেখা যাক সেই আন্দোলন কতখানি সম্ভব হয়, নেতৃত্ব, নতুন নেতৃত্ব কিভাবে তা মোকাবিলা করে বিজেপি সরকারের। তবে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে মমতা ব্যানার্জি ব্রাত্য না হলেও অভিষেক ব্যানার্জি আজ ব্রাত্য। অভিষেক ব্যানার্জি আজ চক্রব্যূহের মধ্যে পড়ে গেছেন। সইজাল কাণ্ডে তাকে ভবানী ভবনে সিআইডি তলব করেছে, 15ই জুন ইডি তলব করেছে প্রাথমিক দুর্নীতির তদন্তের জন্য। ফলে অভিষেক ব্যানার্জি এই মুহূর্তে একেবারে চক্রব্যূহের মধ্যে পড়েছেন। মমতা ব্যানার্জি তাকে কতটা বাঁচাতে পারবেন সেটা এখনই বলা সম্ভব নয়, তবে নিশ্চয়ই তিনি তদবির করবেন, নিশ্চয়ই তিনি চেষ্টা করবেন অভিষেক ব্যানার্জিকে বাঁচাতে। কিন্তু এই অভিষেক ব্যানার্জিকেই তিনি আশ্রয় প্রশ্রয় দিয়ে তার সমস্ত অন্যায় কাজকে সমর্থন করেছেন, যা আজকে তার জন্য করুণ পরিণতির সৃষ্টি করেছে বা তার জন্য তার অবস্থা অবশ্যই সঙ্গীন হয়েছে বা জটিল হয়েছে। তিনি আজকে আইনের আওতায় চলে এসেছেন।
আইনের হাতটা বড্ড লম্বা। যদি সে আইনের হাতটা প্রকৃতভাবে তার বিরুদ্ধে বিচার্য বিষয় হয়। অভিষেক ব্যানার্জি যেভাবে মানুষের মধ্যে একটা বিতৃষ্ণা সৃষ্টি করেছে, বা তার সম্পর্কে মানুষের যে বিক্ষোভ রয়েছে, বিষোদ্গার রয়েছে, মানুষের যে ক্ষোভ রয়েছে, মানুষের যে ঘৃণা রয়েছে, তাকে উপেক্ষা করে নতুন করে অভিষেক ব্যানার্জি নেতৃত্বে আসবেন বা তিনি আইনের জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন সহজে, তা এখনই বলা যাচ্ছে না। তা বলবে সময়। দেখা যাক তা কী হয়। এরপরে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজের গতকালের ঘটনা, যেখানে আপনারা সবাই দেখেছেন যে টাকা পাওয়া গেছে, ব্যাগ ভর্তি টাকা পাওয়া গেছে, দুটি শয়নকক্ষ পাওয়া গেছে, সেখানে টাওয়েল পাওয়া গেছে, অনেক কিছু পাওয়া গেছে, তার মধ্যেও পাওয়া গেছে কন্ডম। ভয়ঙ্কর কাণ্ড, ভয়ঙ্কর কাণ্ড। ধিক্কার জানাই। বিদ্যাঙ্গনে বিছানা, বিদ্যাঙ্গনে শয়নকক্ষ, এ লজ্জার কথা কাকে বলবে বাংলার মানুষ? এর লজ্জা। আজকে ইউটিউব এবং সমাজ মাধ্যমের বা গণমাধ্যমের মাধ্যমে সারা বিশ্ব জুড়ে এই ছবি দেখতে পাচ্ছে যে একটা বিদ্যালয়, একটা কলেজে, সুরেন্দ্রনাথ কলেজে, যে কলেজটি ব্রিটিশ নাম রিপন কলেজ ছিল, তার পরিবর্তে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নামে কলেজটি হয়েছিল, সেই কলেজে এই ঘটনা। অবাক কাণ্ড লাগে। কেউ দেখতে পেল না, কেউ জানতে পারল না। প্লাম্বার উঠলো কাজ করতে, প্লাই লাগাতে উঠতে কাজ করতে লোক উঠলো, মার্বেল লাগাতে কাজ করতে লোক উঠলো, এমনকি ওই বড় বড় দুটো বিছানার গদি তুলতে নিশ্চয়ই লোক লেগেছে, সেটাও নীরবে ওঠেনি, বা কোনো জাদুদণ্ডের দ্বারা সেগুলো টুক করে উঠে যায়নি। সেগুলো উঠেছে যখন মানুষ দেখেছে, কেউ না কেউ দেখেছে, কিন্তু কেউ কিছু বলেনি। সবাই বলছে জানি না। তার কারণ ভয়ে মানুষ বলেনি, ভয়ে মানুষ বলেনি। জানে বললেই তার বিরুদ্ধে কোনো না কোনো ব্যবস্থা হবে, হয়তো তার চাকরি চলে যাবে, হয়তো বা তার প্রাণ সংশয় হতে পারে। এই জন্যেই কেউ কিছু বলেনি, দেখেও কিছু বলেনি, জেনেও কিছু বলেনি, না দেখেও না দেখার ভান করেছে। কিন্তু কলেজের মধ্যে এরম একটি বিধি ব্যবস্থা যা লজ্জা ছাড়া আর কিচ্ছু না। লজ্জায় মাথা হেঁট হয়ে যায় পশ্চিমবঙ্গবাসীর, যে পশ্চিমবঙ্গবাসীর শিক্ষার জন্য মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে সারা ভারতবর্ষে। সেই জটায়ুর কথায় বলতে হয়, ব্রাজিলে ব্রেস্ট চেক, সাহারায় শিহরণ, কলেজে কন্ডম। হে ভগবান ক্ষমা করো আমাদের, হে মা সরস্বতী ক্ষমা করো আমাদের। জানি না এর পরবর্তীকালে নতুন কোনো কলেজে আর কি পাওয়া যায়। অবশ্যই শিক্ষামন্ত্রী নতুন করে ঘোষিত হবে এবং সেই শিক্ষামন্ত্রী নতুন করে তদন্তের নির্দেশ দেবে এই কলেজগুলোতে কি হয়েছে, কি চলছে এবং তার অবস্থা কী। আমরা পশ্চিমবঙ্গবাসী এবং ছাত্র সমাজ এবং সাধারণ নাগরিক সুশীল সমাজ সবাই নিশ্চয়ই এর তীব্র বিরোধিতা করছে, আজ করছে, কিন্তু করার মতন ক্ষমতা সেদিন ছিল না। তার কারণ তৃণমূল ক্ষমতায় ছিল। আজ একটু বলার সুযোগ এসছে মানুষের, তাই বলতে পারছে, তাই জানতে পারছে। কী আর করা যাবে? নতুন করে আশা করি এই জিনিস আর হবে না। এই আশা নিয়েই আজকের এই প্রতিবেদন শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন। নমস্কার।